ইতিহাসের পাতা অনেক সময় যাদের অন্যায়ভাবে ভুল বুঝেছে তাদের একজন হলেন উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান আব্দুল হামিদ খান। কেউ তাকে স্বৈরাচারী বলেছে, কেউ আবার বলেছে একজন ভবিষ্যৎ দ্রষ্টা। কিন্তু বাস্তবতা হলো ১৯ শতকের এক ক্রান্তিকালে যখন সাম্রাজ্যের পিঠ কেঁপে উঠেছিল তখন তিনি ছিলেন শান্তির শেষ কণ্ঠস্বর। তার পতন একটি কেবল রাজনৈতিক পালাবদল ছিল না, ছিল একটি সভ্যতার মোড় ঘোরানো। এই ডকুমেন্টারিতে আমরা তার জীবনের প্রতিটি অধ্যায় খুঁটিয়ে দেখব, বুঝব কেন তিনি পরাজিত হলেন, কে ছিল তার বিরুদ্ধে এবং কেন আজও তাকে ইতিহাস সঠিকভাবে মূল্যায়ন করেন। ১৮৪২ সালের ২১শে সেপ্টেম্বর জন্ম নেন আব্দুল হামিদ। তার মা ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত, দয়ালু ও ধর্মপরায়ণ। তার শৈশব কাটে তুলনামূলক সরলভাবে। শিশু বয়সেই তিনি কোরআন তেলাওয়াত, ফরাসি, ফার্সি, ইতিহাস ও ভূগোল শিখতে শুরু করেন। রাজকীয় প্রশিক্ষণের পাশাপাশি তিনি সাধারণ জনগণের অবস্থাও বোঝার চেষ্টা করতেন। এই কারণে তিনি ভবিষ্যতে হয়ে ওঠেন এক দায়িত্ববান, ধর্মবিশ্বাসী ও আত্মবিশ্বাসী নেতা। ১৮৭৬ সালে রাজনৈতিক চক্রান্ত ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে তিনি সিংহাসনে বসেন। তখনকার ইউরোপ সিকম্যান অফ ইউরোপ নামে তুরস্ককে ব্যঙ্গ করত। তার আগমন হয় একদম যুদ্ধ, অর্থনৈতিক দুর্দশা, জাতিগত বিদ্রোহ ও রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। প্রথমেই তিনি সংবিধান প্রবর্তন করেন, পার্লামেন্ট চালু করেন, কিন্তু খুব শীঘ্রই তিনি বুঝতে যান এই তথাকথিত সংবিধান ইউরোপীয় প্রভাবিত এবং উসমানীয় ঐক্য রক্ষায় অকার্যকর। তিনি সংবিধান স্থগিত করেন এবং সাম্রাজ্য পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন। অনেকে মনে করেন তিনি কেবল এক নায়ক ছিলেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সুলতান আব্দুল হামিদ ছিলেন উসমানীয় আধুনিকায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন। তিনি ৭,০০০ কিলোমিটারের বেশি রেল লাইন নির্মাণ করেন, যার মধ্যে হেজাজ রেলপথ ছিল সবচেয়ে স্মরণীয়। এটি ছিল মক্কা ও মদিনার সাথে যোগাযোগের জন্য কৌশলগত ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ। তিনি শত শত স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে ধর্মীয় ও আধুনিক জ্ঞান একত্রে শেখানো হতো। মেডিকেল কলেজ, আইন ও সামরিক একাডেমি প্রতিষ্ঠিত হয় তার আমলে। ডাক ব্যবস্থা, টেলিগ্রাফ ও আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন তিনি। ইউরোপ যখন উপনিবেশ স্থাপনের জন্য মরিয়া, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া সবাই চাচ্ছিল উসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ুক। তারা কূটনীতি ও সংবাদপত্র ব্যবহার করে সুলতানকে কালিমালিপ্ত করে তোলে। আর্মেনিয়ান প্রশ্ন, বালাকান বিদ্রোহ প্রভৃতি রাজনৈতিক ইস্যু তৈরি করে সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। ইহুদি নেতা থিওডর হার্জেল তাকে প্রস্তাব দেন, ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গড়তে দিলে ঋণ মওকুফ করা হবে। সুলতান জবাব দেন, এই মাটি আমার শরীর থেকে রক্ত জড়িয়ে নিতে হবে, তার আগে আমি ফিলিস্তিন বিক্রি করব না। ১৯ শতকের শেষ ভাগে ইউরোপে পড়াশোনা করতে যাওয়া কিছু তুর্কি যুবক ফিরলেন ভিন্ন এক চেতনা নিয়ে। তারা ইউরোপীয় জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক রাজতন্ত্রে প্রভাবিত হয়ে ফিরে এলো। সেই জুনা তুর্ক বা যুব তুর্কি আন্দোলনের সূচনা ঘটে। তারা ভুলভাবে ধারণা করে বসে যে তাদের সমস্যা সবকিছুর মূলে সুলতান নিজেই। তাদের মধ্যে কিছু গোষ্ঠী পশ্চিমা শক্তির দ্বারা স্পষ্টভাবে মগজ ধুলাইয়ের শিকার ছিল। তাদের কাছে মুসলিম ঐতিহ্য ও খেলাফতের গৌরব ছিল প্রতিক্রিয়াশীলতা। তাদের দৃষ্টিতে আব্দুল হামিদ ছিলেন উন্নয়নের পথে বাধা, অথচ বাস্তবে তিনিই ছিলেন আধুনিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভারসাম্যের প্রতীক। ১৩০৮ সাল যুব তুর্কিরা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চক্রান্ত শুরু করে। তারা সুলতানকে সাংবিধানিক পুনরাবর্তনে বাধ্য করে। পরের বছর ১৯০৯ সালে তাকে ৩১শে মার্চ ঘটনার দায় দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়, যদিও তিনি তার সাথে সরাসরি জড়িত ছিলেন না। তাকে সলোনিক শহরে নির্বাসনে পাঠানো হয়। সেখানে তিনি সম্পূর্ণরূপে রাজনৈতিক জীবন থেকে বিচ্ছিন্ন ছিলেন। নির্বাসনে সুলতান ছিলেন নিঃসঙ্গ, অভিমানী কিন্তু গর্বিত। ১৯১৮ সালে ইস্তাম্বুলে তিনি মৃত্যুবরণ করেন। তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তাকে ভুলে যেতে চাওয়া হয়। তার কবর আজও নীরব, কিন্তু ইতিহাসের প্রতি করুণ প্রশ্ন ছুড়ে দেয়, একজন সুলতান যে নিজের জাতির জন্য সবকিছু করেছিল, তাকে কেন ইতিহাস এত অবহেলিত করে রেখেছে।
সুলতান আব্দুল হামিদ খান ছিলেন এমন এক নেতা যিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তিনি বুঝতেন শুধু পাশ্চাত্য অনুকরণে উন্নয়ন সম্ভব নয়, নিজস্ব ঐতিহ্য ও ইসলামী ভিত্তির উপর আধুনিকতা গড়ে তোলা। তার পতন ছিল শুধুই রাজনৈতিক নয়, ছিল এক সভ্যতার পতন। যুব তুর্কিরা ক্ষমতায় এসে খেলাফত বাতিলের দিকে ধাবিত হয়, ধর্মকে বিতাড়িত করে পশ্চিমা ধাঁচের এক পরিচয় তৈরি করতে চায়, যার পরিণতিতে আজকের বিশ্বে মুসলিম বিশ্ব আত্মপরিচয় হারিয়ে ফেলেছে। আব্দুল হামিদ খান এই পতন বুঝেছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন রক্ষা করতে খেলাফতের ধ্বজা। আজ যখন বিশ্ব আবার অস্থির, আমরা তার জীবনী থেকে শিক্ষা নিতে পারি। দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং দূরদর্শিতা, এই তিনটি থাকলেই একটি জাতি টিকে থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ। पाए तख्त के उफ़क़ पर अल्लाह अकबर की सदाई थी। ऐलान हो रहा था कि अब्दुल हमीद खान रहलत फरमा गए। हमारा गुलिस्तान वीरान हो गया और रियासत यतीम हो गई। अगर उन्हें एक और जिंदगी अता हो जाती तो वो उसे भी रियासत के लिए वक्फ कर देते। हमेशा कायम रहने वाले रब हमारे सुल्तान पर रहमत फरमा। उनके जाने से पूरी उम्मत मुस्लिमा यतीम हो गई है। या इलाही, हम गवाह हैं कि तेरे बंदे सुल्तान अब्दुल हमीद ने तेरी बंदगी का हक अदा किया और तेरे बंदों के भी हुकूक पूरे किए। उस पर अपना लुत्फ व करम नाजिल फरमा। तेरी मशीयत ने उसे हमसे जुदा कर दिया। अब तू उसे अपनी बहिश्त में जगह अता फरमा। उन्हें जिला वतन किया गया, एक कमरे में कैद किया गया, लेकिन कौम के दिल से उनकी मोहब्बत न निकल पाई। हर